Books you should read to survive in the modern world. যেইগুলো পড়ে এই আধুনিক দুনিয়ায়, আধুনিক টার্মটা নেগেটিভ, আধুনিক দুনিয়ায় আপনি সার্ভাইভ করতে পারবেন। তাই এখানে কিছু বই আছে যেগুলো কিউরেটেড এবং কালেক্টেড, আমি সবগুলোই পড়েছি। অনেক সুন্দর এবং ইউজফুল বই। যদি একজন বই পড়া শুরু করতে চায় তাহলে জাস্ট এগুলো পড়লেই হবে। সারা জীবনে, মানে সারা জীবনে এভাবে বলছি, কারণ সব বইয়ে সব কিছু তো পড়ার দরকার নেই, কারণ এখন বেশিরভাগ বই হচ্ছে রিপিটেড জিনিসপাতি করে। আর 2023 এর পর তো বইয়ের আইডিয়াটাই ফ্লপ হয়ে গেছে, কারণ এখন ইজিলি মানুষজন বই লিখতে পারে এআই দিয়ে, বা এআই এর কাছে বইয়ের নলেজ সামওয়াট পাওয়া যায়, কিন্তু যেটা পাওয়া যায় ওটা অ্যাকচুয়ালি ইনফরমেশন, নট নলেজ। এই বইগুলোতে নলেজ এক্সিস্ট করে, মানে ক্ল্যারিটি এমনভাবে এক্সিস্ট করে উইথ লজিক্যাল আর্গুমেন্টস অ্যান্ড এভিডেন্স যে যে অ্যাকচুয়ালি সিক করতে চায় নলেজ অ্যান্ড ট্রুথ সে বুঝতে পারবে। তো ফার্স্ট বইটা হচ্ছে অ্যামিউজিং আওয়ারসেলফ টু ডেথ বাই নীল পোস্টম্যান। এইটা অনেক আগে লেখা, কিন্তু এটার রেলেভেন্সি এখনও আছে। তাই এটা যদি দেখা যায়, এটা হচ্ছে কত, ফার্স্ট পাবলিশড হচ্ছে 1985-এ, যখন টেলিভিশন একটা জিনিস হয়ে দাঁড়িয়েছিল। টেলিভিশন এটা সিমিলার টু ইন্টারনেট অথবা স্মার্টফোন। যখন একটা মিডিয়া থেকে আরেকটা মিডিয়ায় শিফট হয়, পাবলিক ডিসকোর্স তখন নতুন মিডিয়াতে চলে আসে। মিডিয়া বলতে মিডিয়াম। তাই আগে হচ্ছে ধরে নাও রেডিও ছিল জাস্ট লিসেনিং, কিন্তু টিভি আসার পর এটা হয়েছে লিসেনিং অ্যান্ড ওয়াচিং। এই ডিফারেন্সটা অনেক কিছু চেঞ্জ করে পারসেপশনে। এখন যে কোনো জিনিস বোঝানোর জন্য আগে শোনা লাগতো, ফোকাস করা লাগতো, এখন হচ্ছে জাস্ট দেখা লাগে, চোখ দিয়ে তাকানো লাগে। এইটাই হচ্ছে মেসেজকে চেঞ্জ করে দেয়, কারণ আগে অডিও রেকর্ড করলেই হতো, এখন সামনে ভিজুয়াল কিছু অ্যাড করতে হবে, এবং ভিজুয়াল কিছু আমাদের চোখের দৃষ্টি রাখার জন্য আমাদের এন্টারটেইনিং কিছু রাখতে হবে। তো এখান থেকেই শুরু হয় এন্টারটেইনমেন্ট, এবং এই বইটাতে এক্সপ্লেইন করে দ্য থিওরি অফ মিডিয়া আর হাউ মিডিয়া ওয়ার্কস এক্স্যাক্টলি। তাই কিছু ওভারঅল ভিউজ দিলে এরকম হয় যে দ্য মিডিয়াম ইজ দি মেটাফর, মিডিয়া অ্যাজ এপিস্টেমোলজি, এটা অনেক ইম্পর্টেন্ট। এখন মিডিয়াই হয়ে গেছে আমাদের এপিস্টেমোলজি। মানে তুমি যদি একটা জিনিস জানতে চাও, একটা ধরে নাও এই বইটা যদি আমি একজনকে দিয়ে দিই, সে এটা পড়বে না। তার এপিস্টেমোলজি হচ্ছে ওয়ে অফ নোয়িং বা হাউ উই নো। তাই সে বইটা পড়বে না, কিন্তু এই বইটা থেকে একটা পেজ থেকে কিছু স্ক্রিপ্ট বানিয়ে একজন যদি একটা রিল বানায় 2 মিনিটের, ওইটা ও দেখবে। তাই এপিস্টেমোলজি, আমাদের ওয়ে অফ নোয়িং হয়ে গিয়েছে মিডিয়া বেসড, বা মিডিয়াইটাই হচ্ছে আমাদের ওয়ে অফ নোয়িং। আমরা অন্য অন্য প্রিভিয়াস মিডিয়া যেরকম লিসেনিং, তারপর রিডিং বুকস, আর দ্য ওজি ওয়ান ডিসকাসিং উইথ পিপল, ওয়াইজ পিপল, যেটা হচ্ছে থাউজেন্ডস অফ ইয়ার্স ধরে হয়ে আসছে মানব ইতিহাসে, ওইটা এখন কেউ করে না। তারপর টাইপোগ্রাফিক মাইন্ড, দ্য এজ অফ শো বিজনেস, এখানে দেখায় যে কিভাবে সব কিছু একটা সবকিছুকে, এই যে এখানে যেটা বলেছে অ্যামিউজিং আওয়ারসেলফ টু ডেথ, মানে তোমাকে অ্যামিউজমেন্ট দেওয়া লাগবে। তাই ক্রিটিক্যাল টপিকস যেগুলো, যেরকম পলিটিক্স, এডুকেশন, এমনকি রিলিজিয়ন আর ওয়ার্ল্ড ইভেন্টস, সব কিছুকে বাইট সাইজড, ছোট করে, এন্টারটেইনিং করে একটা ইমেজ লাগাই দিয়ে যখন পোস্ট করা হয়, তখন ওটা হচ্ছে এন্টারটেইনিং হয়, এবং তখনই মানুষজন ওটাই ফোকাস করে। যেটা এন্টারটেইনিং না সেটা ফোকাস করবে না। আমি যদি জাস্ট এইটার ছবি দেই ইন্টারনেটে, মনে করো যে এতটুকু ছবি দিলাম, এটা 99.99% মানুষ পড়বেই না এখানে কি লেখা আছে। তাই কিন্তু যদি এখান থেকে হচ্ছে একটা লাইন আমি দেই, তারপর এখানে একটা ছবি বসাই, ছবি বসে এখানে নিচে লেখা থাকে কেবল গ্রাম, এখানে নিচে একটা বিকাশের অ্যাড ব্যানার, তারপর হচ্ছে মানুষের চোখে পড়বে। আর এখানে অ্যালডাস হাক্সলির একটা বই আছে দ্য ব্রেভ নিউ ওয়ার্ল্ড, ওইখান থেকে হচ্ছে ওই উইজডমের ইনসাইটসগুলো ড্র ইন করে এখান থেকে। যে হাক্সলি বলেছে যে
অথরিটেরিয়ান কন্ট্রোল আসবে না একটা সিটিকে কন্ট্রোল করে বা একটা স্টেটকে কন্ট্রোল করে ওদেরকে ওদেরকে সার্ভেন্টের মতো করে ট্রিট করে ফুল কন্ট্রোল করে একটা স্টেটকে কন্ট্রোল করা হবে না। অথরিটেরিয়ান রিজিম একটা স্টেটকে কন্ট্রোল করবে বাই মেকিং এভরিথিং ট্রিভিয়াল, যাতে তারা এটা ফোকাসই না করে এবং তারা যা ইচ্ছা তাই করতে পারে। তাই পলিটিক্স অনেক ভালো বই, ওয়ার্থ দ্য রিড। আমি এটা সর্ট করেছি ফার্স্ট থেকে লাস্ট ইন টার্মস অফ রেলেভেন্সি স্ল্যাশ ডিফিকাল্টি লেভেল। তাই এটা হচ্ছে, আমি এটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম কিন্তু এটা দিয়ে শুরু করলাম ভাবলাম, কারণ এটা মোর রেলেভেন্ট ওপেন। নেক্সট হচ্ছে ইসলাম অ্যান্ড দ্য ডেস্টিনি অফ ম্যান বাই চার্লস লেগাই ইটন। ইনি একজন নলেজেবল পারসন যে কনভার্ট করেছে ইন দি ট্র্যাডিশন অফ ইসলাম। এই বইটাতে হচ্ছে ইসলাম একটা ফিলসফিক্যাল পার্সপেক্টিভে দিয়ে হোল ইসলামটাকে 3টা পার্টে এক্সপ্লেইন করে, যেখানে সব কিছু এক্সিস্ট করে, এভরিথিং। এটা একটা কম্প্রিহেন্সিভ ইউনিফাইড অ্যাপ্রোচ টু হোয়াট the ancient people knew as Islam, not the modern Islam. কারণ মডার্ন ইসলামে কি আছে দেখো, ইসলাম এন্ড ইউরোপ নাই, ইউরোপ হচ্ছে কাফের, কন্টিনিউটির আছে ট্রুথ অ্যান্ড মার্সি বলতে কিছু নাই, নো অ্যাবস্ট্রাক্ট থটস, জাস্ট রুলস ফলো করো, ওয়ার্ড অফ দ্য বুক, মেসেঞ্জার অফ গড বাদ, প্রফেট কি জানার দরকার নেই, কোরআন ডাইরেক্টলি রিড করো, আর নামাজ কালাম পড়ো, রোজা রাখো, শেষ জান্নাত। মানে দ্যাটস নট ইসলাম। ইসলাম কি এটা এখানে এক্সপ্লেইন করেছে। এখানে কিছু টপিক হচ্ছে দ্য আর্ট, এনভায়রনমেন্ট অ্যান্ড মিস্টিসিজম, তারপর দ্য সাকসেসর্স, ট্রুথ অ্যান্ড মার্সি। এই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসগুলো এক্সিস্ট করে ইন দ্য ওয়ার্ল্ড, যেগুলো আমাদের জানতে হবে এবং জানা উচিত। এই বইটা, দিস ওয়ান বুক ইজ এনাফ ফর এভরিথিং, আই অ্যাসিওর ইউ। তো অনেক ভালো। তাই যত রং কনসেপ্টস আছে, যত রং ভিউস আছে, সবগুলো এটাতে চলে যাবে। ভেরি গুড বুক। নেক্সট, হাউ টু বি অ্যান অ্যাডাল্ট বাই ডেভিড রিকো। এটা কেন অ্যাড করেছি, কারণ মোস্ট অফ দ্য পিপল তোমার আশেপাশে যাদের দেখো, তারা অ্যাকচুয়ালি চিলড্রেন। তুমি একজন 13 বছর বয়সের বাচ্চাকে দেখো আর একজন 40 বছর বয়সের ম্যানকে দেখো, তাদের সাইকোলজিক্যাল বিহেভিয়ার অনেক সিমিলার। তাদের এজ ডিফারেন্স হতে পারে, তাদের বায়োলজিক্যাল ফিজিক্যাল গেট আপ ডিফারেন্ট হতে পারে, কিন্তু তাদের ফাসাদের ভিতরে যে দেখো, তাদের সাইকোলজি একইভাবে কাজ করে। তাদেরও ইনসিকিউরিটি আছে, তাদেরও চাওয়া পাওয়া আছে, তাদেরও ডিজায়ার আছে, তাদেরও সেন্স অফ একটা সেন্স অফ প্রাইড আছে, যে তা আঘাত করলে তাদের কষ্ট হয়, তাদের ইনসিকিউরিটিস আছে, তারা রেসপন্সিবিলিটি নিতে চায় না, তাদের লেজিনেস আছে, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফর্থ। এই হাউ টু বি অ্যান অ্যাডাল্ট এইখানে তোমাকে এমনভাবে এক্সপ্লেইন করবে অফ দ্য অ্যাকচুয়াল সাইকোলজিক্যাল গ্রোথ অফ হিউম্যানিটি, যে তোমার ইনার ওয়ার্ক যেটা মানুষজন স্কিপ করে, যেটা মানুষজন অ্যাভয়েড করে, দ্য সাফারিং, দ্য হিরোজ জার্নি, ওইটা এখানে ক্লিয়ারলি এক্সপ্লেইন করে। তাই তুমি একটা সিম্পলি চিন্তা করতে পারো যে এখনের মডার্ন ম্যারেজগুলো কেমন হয়, মডার্ন বিয়েগুলো, ঝগড়াঝাটি, বাচ্চার সাথে ভালো সম্পর্ক না, বাচ্চাকে উল্টোপাল্টা জিনিসপত্র বলা, আনামের জিনিসপত্র বলা, কথা না শোনা, মানে নট লিসেনিং অ্যাবিলিটি একদম কম, আমি যা জানি সেটাই সেরা, এরকম যে ভাইবটা আছে, এটা অ্যাকচুয়ালি চাইল্ডিশ। আর এইরকম অ্যাডাল্ট যদি না হতে চাও, তোমার হচ্ছে এই বইটা পড়তে হবে, হাউ টু বি অ্যান অ্যাডাল্ট। কারণ আগে ট্র্যাডিশনাল সোসাইটিস এবং ইভেন জঙ্গলি কালচারেও একটা রাইট অফ প্যাসেজ ছিল, যে একটা ইয়াং পারসন একটা কঠিন জিনিসের মধ্যে যেতে হতো এবং এটা তার অ্যাডাল্টহুডকে মার্ক করতো, যে এটা অ্যাডাল্টহুড শুরু, আগের লাইফ বাদ। তাই এটা হতে পারে একটা ফায়ার অ্যান্টের গ্লাভসের মধ্যে হাত ঢুকানো, এটা তোমরা মনে হয় দেখেছো, ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে দেখাতো অনেক আগে, বা বানজি জাম্পিং। এই রাইট অফ প্যাসেজটা
সোসাইটিতে ইন্টারটোয়েন্ট ছিল কিন্তু এখন নাই। এখন নতুন একটা আইডিয়া আবিষ্কার হচ্ছে টিনেজার, যে 13, 14, 15 টিনেজারটা একটা নিউ ইনভেনশন। এটা পোস্ট 1900s প্রোপাগান্ডা করার জন্য, নতুন প্রোডাক্ট সেল করার জন্য, একটা আইডেন্টিটি সেল করার জন্য বানিয়েছে। অ্যাডাল্টহুড অনেক আগে থেকে শুরু হতো, লাইক 9 or 10 ইয়ার্স ওল্ড বা আরও আগে। তো ওইটা এখন গন, এখন অ্যাডাল্টহুড শুরু হয় না। এখন মেজরিটি বলতে 99% অফ পিপল চাইল্ড থাকে সারা জীবন। তো এখানে তোমার ইনার যেই চ্যালেঞ্জেসগুলো আছে, যেগুলো মানুষ লুকায়, যেগুলো মানুষ ফেস করে না, যেরকম ফিয়ার, অ্যাঙ্গার, গিল্ট, এই চ্যালেঞ্জগুলো দেখায়, এগুলো ওভারকাম করতে হেল্প করে। পার্সোনাল বাউন্ডারিজ ইন রিলেশনশিপ, কীভাবে রিলেশনশিপ বিল্ড করতে হয়। কারণ মেজরিটি অফ পিপল, এই 99%, তারা অ্যাকচুয়ালি জানে না যে হাউ টু বিল্ড আ রিলেশনশিপ অ্যান্ড হাউ টু মেনটেইন ইট। তাই এটা জাস্ট বেসড অন সাম ইমোশন হয়ে থাকে এবং আর গ্রো করে না। আর কিভাবে ইগোর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে দ্য হেলদি আইডেন্টিটি, আর একটা হচ্ছে দ্য নিউরোটিক ইগো, যেটার ডিজায়ার্স, ওয়ান্টস, চাইল্ডিশ বিহেভিয়ার, না পেলে কান্নাকাটি, অফেন্ড করলে রেগে যাওয়া, এইসব নেগেটিভ ইমোশনস থাকে। এটা হচ্ছে নিউরোটিক ইগো। এইটার একটা ডিপ আন্ডারস্ট্যান্ডিং দেয় হাউ টু ডু থিংস, হাউ টু কিল দ্য চাইল্ড উইদিন, কারণ তোমার চাইল্ড উইদিনটাকে কিল করতে হবে টু গ্রো অ্যাজ অ্যান অ্যাডাল্ট। অনেকের গ্রিফস, ট্রমা এগুলো থাকে, ওইগুলো হচ্ছে অনেক ভালো করে এখানে জানতে পারবা। এটা পড়ার বই না, মানে এটা রিডিং পড়ার বই না, এটা হচ্ছে একটা রেফারেন্স বুক। যে আচ্ছা, আমি হচ্ছে এখানে একটা টেবিল দেখলাম যে তুমি যদি কোনটা বলা যায়, এইটা একটা রং বিলিফ, তাই লেফটটা হচ্ছে রং বিলিফ আর রাইটটা হচ্ছে রাইট বিলিফ। তো লেফটটা একটা রং বিলিফ, যে বিলিভ ইউ হ্যাভ নো রাইট টু সিক্রেটস, তাই অনেকে হচ্ছে সিক্রেট রাখতে পারে না, সব বলে দেয়। আবার মোস্টলি ফিল অ্যাফ্রেড অর কনফিউজড, এটা হচ্ছে রং। রাইটটা হচ্ছে মোস্টলি ফিল সিকিউর অ্যান্ড ক্লিয়ার, এইটা হচ্ছে অ্যাডাল্টহুড, ফিলিং সিকিউর অ্যান্ড ফিলিং ক্লিয়ার, যে আমার মধ্যে কোনো কনফিউশন নাই। কনফিউশন হচ্ছে একটা চাইল্ডিশ থিং। তাই এগুলো হচ্ছে এখানে শিখাবে জিনিসপাতি। তো অনেক ভালো বুক, ছোট, কিন্তু নট আ বুক ইউ রিড, এটা একটা রেফারেন্স বুক। নেক্সট হচ্ছে লাও ৎজু ডাও দে চিং। এই লেখার এই ট্রান্সলেশনটা পড়ো না, এই ট্রান্সলেশনটা ভালো না। ভালো ট্রান্সলেশন আছে অফ থমাস ক্লেরি, তাছাড়া আরও যে কোনো ট্রান্সলেশন পড়ো, এই ট্রান্সলেশন পড়ো না, ভালো না। লাও ৎজু ডাও দে চিং, এই বইটা হচ্ছে, এটা মনে করো যে কুরআন অফ দ্য চাইনিজ, দ্য ডাওয়িস্ট। এটা একটা অ্যানশিয়েন্ট টেক্সট, 2500 ইয়ার্স ওল্ড, কিন্তু এটা এখনো রেলেভেন্ট অনেক। এগুলো হচ্ছে ওই ডাওয়িস্ট সূরা, যেই কুরআনে যেরকম সূরাগুলো থাকে ওই রকম। এইখানে বলে যে কিভাবে ইউনিভার্সাল একটা ফ্লো এক্সিস্ট করে, যেটা ইন আদার টার্মস গডস উইল, এবং ওইটার সাথে অ্যালাইন হওয়া যায় কিভাবে, অ্যান্ড হাউ টু লেট গো অফ দ্য ফলস অ্যাটাচমেন্টস অর এনি অ্যাটাচমেন্টস। তাই আমি যদি একটা পড়ে শোনাই, এটা অনেক সুন্দর। আমি দেখি কোনটা পড়া যায়। আচ্ছা, এইটা দেখো, অ্যাক্টিং সিম্পলি, ট্রু লিডার্স আর হার্ডলি নোন টু দেয়ার ফলোয়ার্স, নেক্সট আফটার দেম আর দ্য লিডার্স, দ্য পিপল নো অ্যান্ড অ্যাডমায়ার, আফটার দেম দোজ দে ফিয়ার, আফটার দেম দোজ দে ডেসপাইস। To give no trust is to get no trust. When the work is done right, with no fuss or boasting, ordinary people say, oh, we did it. ট্রান্সলেশনটা জঘন্য, কিন্তু মিনিং হচ্ছে ট্রু লিডার ইজ ইনভিজিবল টু সোসাইটি। একটা লিডার আননোন হলে তার লিডারশিপ এর ইনফ্লুয়েন্স হায়ার। এর পরের লেয়ার হচ্ছে লিডার্স, যাদেরকে মানুষজন জানে আর অ্যাডমায়ার করে। এর পরের লেয়ার হচ্ছে লিডার্স, যাদেরকে পিপল ফিয়ার করে। আর এরপরে হচ্ছে লিডার্স, যাদের পিপল ডেসপাইস করে, হেট করে। আর লাস্ট পার্টে মেইনলি বলছে যে
যখন একটা ট্রু লিডার এর কাজ ইনডিস্টিংগুইশেবল ফ্রম পিপলস ওয়ার্ক, একটা ট্রু লিডারের ইনফ্লুয়েন্স যদি করে একটা রাইট কাজ করানোর জন্য, পিপল মনে করবে যে এটা তারা করেছে। অনেক সিম্পলি ওয়েতে বললাম, কিন্তু ইউ হ্যাভ টু কন্টেমপ্লেট অন ইট, যে কেন এটা ডিফারেন্ট। এটা অনেক ইন্টারেস্টিং এবং অনেক নন মডার্ন, মানে তোমার মডার্ন মাইন্ড দিয়ে এটা কম্প্রিহেন্ড করতে পারবা না। এটা অনেক ক্রিপ্টিক যদি তুমি মডার্ন মেন্টালিটিতে ফলো করো। নেক্সট ইজ দ্য কিং, দ্য বেসড, দ্য গিগাচ্যাড, সক্রেটিক লজিক। এই বইটা হচ্ছে এই কালেকশনের মধ্যে সবচেয়ে বড়। এই বইটা ইজ দি অনলি বুক ইউ নিড ফর লজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং বা লজিক, দ্য স্টাডি অফ লজিক, হাউ টু থিঙ্ক, how to find truth, or how to avoid false logical ways বা mental bias বা logical fallacies। তাই এই বইটা তোমার অনেক মানে পুরো ইন ডেপথ আন্ডারস্ট্যান্ডিং দেয়, কিন্তু ভেরি ভেরি গুড এবং অ্যাক্সেসেবল টার্মসে। তাই এটা হচ্ছে হোয়াট ইজ লজিক, কেন লজিক ইম্পর্টেন্ট, লজিক নেসেসারি ফর ট্রুথ। তারপর তিনটা অ্যাক্ট আছে ইন লজিক। দ্য ফার্স্ট অ্যাক্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং টার্মস। তাই এখানে কনসেপ্টস, টার্মস অ্যান্ড ওয়ার্ডস এক্সপ্লেইন করে। আন্ডারস্ট্যান্ডিং কেন ডিফারেন্ট অ্যানিমালস থেকে, কারণ অ্যানিমালসে আন্ডারস্ট্যান্ডিং নাই। সেকেন্ড অ্যাক্ট অফ মাইন্ড হচ্ছে জাজমেন্ট। তাই জাজমেন্ট হচ্ছে আমরা একটা প্রপোজিশনকে বলি ট্রু নাকি ফলস, তাই এখানে আসে ট্রুথের ব্যাপারটা। 4 kinds of categorical propositions, আর টার্মস আর প্রপোজিশনস কীভাবে ইন্টারকানেক্টেড। আর থার্ড অ্যাক্ট অফ দ্য মাইন্ড হচ্ছে রিজনিং। তাই টার্মস ক্লিয়ার, জাজমেন্ট ইজ ডান, মানে টার্মসগুলো দিয়ে প্রপোজিশন বানালাম, প্রপোজিশন সেট করলাম, এখন সেই প্রপোজিশন থেকে আমি রিজনিং করে একটা কনক্লুশন বের করব। এটা হচ্ছে দ্য থার্ড অ্যাক্ট অফ দ্য মাইন্ড, রিজনিং। এইখানে আসে হচ্ছে ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি of the argument, not individual sentences. এই চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং। ফ্যালাসিস, তাই কি কি ফ্যালাসি হতে পারে, কি কি ফ্যালাসির কারণে আমরা লজিক্যাল মিস্টেকস করতে পারি, আর ডিফারেন্ট কাইন্ডস অফ আর্গুমেন্টস। তারপর একটা সিলোজিজম ভ্যালিড কিনা। সিলোজিজম হচ্ছে লজিক্যাল স্ট্রাকচার অফ ভেরিফাইং সামথিং অ্যাজ ট্রু অর ফলস, কারণ একটা আর্গুমেন্টকে সিলোজিজমে বসালেই তুমি ইজিলি মিস্টেক্স ফাইন্ড আউট করতে পারবা। আর লাস্ট হচ্ছে ফিলোসফিক্যাল অ্যাপ্লিকেশনস অফ লজিক, ভেরি ভেরি গুড বুক। আর আরেকটা মজার হচ্ছে এখানে এক্সারসাইজেস আছে। এক্সারসাইজেসগুলো যদি তুমি করো, মানে করতেই হবে, এটার কোনো ওয়ে নাই। তাই এটা হচ্ছে বেস্ট পার্ট অফ দ্য বুক, ম্যাটেরিয়াল ফ্যালাসিস। এগুলো হচ্ছে এক্সারসাইজেস। এক্সারসাইজেসগুলো তোমার করতে হবে, তাহলে প্রুফ করবে যে এটা রাইট নাকি রং। আমার কাছে অ্যান্সার শিট আছে, আমি কাউকে দিব না, এটা আমার এই পাবলিশারদের ইমেল করে পাওয়া গেছে। যেটাই হোক, তুমি আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যাট আছে, ওটাই জয়েন করো, লিঙ্ক ইন ডিসক্রিপশন। আমি একটা এক্সাম্পল দেখাই। জেনেটিক ফ্যালাসি, এটা অনেক অনেক ইম্পর্ট্যান্ট। জেনেটিক ফ্যালাসিটা এটা হচ্ছে 80। জেনেটিক ফ্যালাসি কেন ইম্পর্টেন্ট, কারণ অনেকে হচ্ছে এই ফ্যালাসি অ্যাপ্লাই করে অন মি টু ডিসপ্রুভ মি, যে এই যে the genetic fallacy is a fallacy not because it is psychological, but it is a confusion, and an extremely common one, between logic and psychology. It is a confusion between two fundamental meanings of the word because. Because can mean a cause of an effect, or it can mean a reason or premise or evidence for a conclusion. If it means cause, then in turn that cause can be either an external object, an external objective physical cause of a physical effect, like heavy objects falling down because of gravity, or paper towel absorbing water because of their capillary action. Or 1b, internal, subjective or psychological cause of a belief, like believing in Santa Claus because it makes you happy,
fearing large black dogs because one bit you once when you were a child. Genetic fallacy consists in substituting one B for two, substituting a personal motive for a logical reason. মানে you believe that only because you have never grown up, or you just can't admit I am right because you are jealous of my intelligence. সাইকোলজিক্যাল কজকে লজিক্যাল পাওয়ার দিয়ে দেয়, যে অনেক এথিস্ট বলে যে ইউ বিলিভ দিস বিকজ তোমাকে এখানে মানে you believe this because you were born into this religion, blah blah blah, you do this, you believe this because you're privileged, blah blah blah, এইসব জিনিসপাতি। হ্যাঁ, very very good book, Socratic Logic. Last book of this list, the most difficult, Crisis of the Modern World by Rene Guénon, Sheikh Abdul Wahid, Arabic name. Crisis of the Modern World, আমি কিচ্ছু বলবো না, জাস্ট টাইটেলসগুলো দেখো। The Dark Age, The Opposition Between East and West, Knowledge and Action, Sacred and Profane Science, Individualism, The Social Chaos, A Material Civilization, Western Encroachment, Some Conclusions. এই টপিকগুলো হচ্ছে দ্য মেটাফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড, এটা দিবে। প্রতিটা প্যারা হচ্ছে উইল টেক ডেইজ টু আন্ডারস্ট্যান্ড। আর এইটাও একটা নট আ বুক টু রিড বাট আ বুক টু, এইটা পড়ে দেখে আমি মডার্ন ওয়ার্ল্ডে যে ওটা এক্সপিরিয়েন্স করতে হবে, এটা একটা গাইড বুক, নট আ বুক। তাই সোশ্যাল কেওস কেন এক্সিস্ট করে, মেটাফিজিক্স, তারপর ইন্ডিভিজুয়ালিজম কেন এক্সিস্ট করে, এটা মেটাফিজিক্স, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সবচেয়ে ডিফিকাল্ট বুক ইন দিস পাইল। আর এইটাই যে যাবে, মানে এইটা যে বুঝবে, ফিল ফ্রি টু নক মি, কারণ আমি এরকম মানুষ খুঁজছি যে এই বইটা বুঝবে, কারণ আমি এই বইয়ের উপর একটা রিডিং সার্কেল অর্গানাইজ করবো উইথ মাই ফ্রেন্ডস। আর হ্যাঁ, রেস্ট অফ দ্য থিংস নট দ্যাট ডিফিকাল্ট। সক্রেটিক লজিক একটু বেশি ইন্টেলেকচুয়াল এফোর্ট লাগবে, কিন্তু এটা নট ডিফিকাল্ট। ডিফিকাল্ট হচ্ছে এইখানে এইটা আর এইটা, মানে তোমার সাউন্ড ইন্টেলেক্ট লাগবে টু আন্ডারস্ট্যান্ড। আর এগুলো হচ্ছে মোর অফ অ্যাপ্লিকেবল, লেস অফ থিওরিস, কিন্তু এগুলো থিওরিস। তো এগুলোই হচ্ছে দ্য বুকস ইউ নিড টু সার্ভাইভ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। আর এটাই হচ্ছে মনে করো আমার অনলি বুক রেকমেন্ডেশন, কারণ আমি অন্য কিছু আর এখানে রাখার, এগুলোই সব কভার করে আর কি, এখানে আর কিছু দরকার নাই ফর আন্ডারস্ট্যান্ডিং বা ফর ট্রুথ। এরপরে যদি কিছু লাগে এআই, ফাইন্যান্স, ওইগুলো জাস্ট ইউটিউবেই পাওয়া যায়, এগুলো পাওয়া যায় না। তো দ্যাটস অল ফর টুডে, গুড বাই, সি ইউ, আর স্টে টিউন ফর মোর ভিডিওস। আর এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডসদের পাঠিও যারা ইন্টারেস্টেড ইন নলেজ, ট্রুথ, বুকস, গড, রিলিজন, এনিথিং, যেগুলো মিনিংফুল, যেগুলো নট রিলেটেড টু ওয়ার্ল্ড, কারণ এরকম মানুষজন এর এই ভিডিওটা দরকার। আর বাই গডস উইল এটা তাদেরকে রিচ করবে। গুড বাই।